ওকে, আমাকে একটু অ্যাসিওর করো তো তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ এবং স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। ওকে, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। ওকে, তো আজকে আমরা এ প্রেয়ার ফর মাই ডটার রিটেন বাই ডব্লিউ বি ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, এই কবিতা সম্বন্ধে একটা প্রাইমারি আইডিয়া নিব। ইন টোটাল দিস poem has 80 লাইনস। হুম, 80টা লাইনের কবিতা এটা। আজকে আমরা এই কবিতা লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন পড়ব না, আমরা এই কবিতাটার স্ট্যান্জা বাই স্ট্যান্জা ইন্টারপ্রিটেশন পড়ব। ঠিক আছে, প্রত্যেকটা স্ট্যান্জাতে, কারণ এত বড় কবিতা, আগে আমরা এটা সম্বন্ধে একটা প্রাইমারি একটা ধারণা নিয়ে নিব এবং তারপর একটা ক্লাসে পুরোটা কবিতা জেনে নেব। ওকে, তো কবিতা শুরু করার আগে, এই কবিতাটা বোঝার আগে কিছু জিনিস বুঝতে হবে। দাদা রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ড করছি। তো এই কবিতাটা জানার আগে ডব্লিউ.বি. ইয়েটস এবং তার এই কবিতাটা বোঝার জন্য তার পাস্ট লাইফ সম্বন্ধে জানাটা আমাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ, বুঝছো? তো দেখো, আগে আমরা ডব্লিউ.বি. ইয়েটস সম্বন্ধে জানি এবং তারপরে এই কবিতার সাথে খুব রিলেভেন্ট একটা জিনিস আমরা জানব। ওকে, তো দেখো, এবং ডব্লিউ.বি. ইয়েটস, he is called to be the one of the most celebrated figures of English literature. ইংরেজি সাহিত্যের যদি 10 জন অথবা 5 জন মানুষও যদি এরকম বলা হয় যে 5 জন মানুষকে তোমরা আইডেন্টিফাই করো সবচেয়ে সেলিব্রেটেড মানুষজন, তার মধ্যে এই ডব্লিউ.বি. ইয়েটস একজন হবে। তো তার সম্বন্ধে, তার জীবন, তার মৃত্যু, এগুলো সম্বন্ধে আমাদের জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমত ডব্লিউ.বি. ইয়েটস, ডব্লিউ.বি. ইয়েটসের ফুল নেম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। আমার সাউন্ড কি ক্লিয়ার? আমাকে কি ঠিক মতো শোনা যায়? হ্যাঁ দাদা, শোনা। ওকে, তো তার ফুল নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। জন্ম হচ্ছে 13ই জুন 1865 সাল, ডাবলিন আয়ারল্যান্ডে তার জন্ম। তার মৃত্যু হচ্ছে 28 জানুয়ারি 1939 ফ্রান্স। এবং এই যে ন্যাশনালিটি হচ্ছে আইরিশ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে শুরু করে অনেক রকম এই কম্পিটিটিভ এক্সামগুলোতে তোমরা দেখবা যে এই ধরনের প্রশ্ন আসে যে অমুক কবি কোন ন্যাশনালিটি, অথবা অমুক কবি কোন ন্যাশনালিটি নয়। এই ধরনের প্রশ্নগুলো খুব আসে। তো তোমাদেরকে প্রায় প্রত্যেকটা কবিতার মধ্যেই কবি পরিচিতি পড়াইছি এবং তার ন্যাশনালিটিও জানাই দিছি। তো দ্য ন্যাশনালিটি অফ ডব্লিউ.বি. ইয়েটস, উইলিয়াম বাটলার ইয়েটস, ইজ আইরিশ। প্রফেশন কি ছিল তার? তিনি পয়েট ছিলেন, ড্রামাটিস্ট ছিলেন, ইসেইস্ট ছিলেন এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আইরিশ রাইটার্স। লিটারেরি মুভমেন্ট, তিনি হচ্ছে মডার্নিজম এবং আইরিশ লিটারি রিভাইভালের সাথে তিনি যুক্ত ছিলেন। তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন কত সালে? 1923 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। ইন লিটারেচার, মেইন থিম, তার কবিতার মেইন থিম কি? মেইন থিম হচ্ছে ভালোবাসা, সৌন্দর্য, আইরিশ ন্যাশনালিজম, মাইথোলজি, হিস্ট্রি, স্পিরিচুয়ালিটি, ওল্ড এজ এবং পলিটিক্স। তো সাধারণত দ্য মেইন টপিকস অফ হিজ রাইটিং ওয়াজ লাভ, বিউটি, আইরিশ ন্যাশনালিজম, মাইথোলজি, হিস্ট্রি, স্পিরিচুয়ালিটি, ওল্ড এজ অ্যান্ড পলিটিক্স। এগুলো ছিল তার লেখার, বলা যায়, প্রেসক্রাইবড কাইন্ড অফ থিম। রাইটিং স্টাইল, তিনি কেমন ধরনের লেখা তিনি লিখতে পছন্দ করতেন? তিনি রিচ ইন সিম্বলিজম, তার লেখাগুলোর মধ্যে আমরা সিম্বলিজমের খুব আধিক্য আমরা পাবো। তার লেখার মধ্যে আমরা মাইথোলজি পাবো, ধর্মীয় দিকগুলো আমরা পাবো। সিম্পল বাট মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজেস অফ হিজ পোয়েট্রি ইজ সিম্পল ওয়ান অ্যান্ড অলসো মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ মিনস তার লেখাগুলোর মধ্যে আমরা ছন্দ খুঁজে পাবো, মিউজিক্যাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিপ ফিলোসফিক্যাল আইডিয়া, অ্যান্ড হিজ পোয়েট্রি, হিজ রাইটিংস হ্যাড ফিলোসফিক্যাল আইডিয়া। আমরা দার্শনিক অথবা তার দর্শনগুলা আমরা এই ধরনের ইয়ের মধ্যে পাবো, তার কবিতাগুলো, তার লেখাগুলোর মধ্যে পাবো। ফেমাস ওয়ার্ক,
তার কয়েকটা ফেমাস ওয়ার্কের কথা তোমরা মুখস্থ করে রাখবা। প্রথমত পেয়ার ফর মাই ডটার, এরপর সেকেন্ড কামিং, এটাও খুব সুন্দর একটা কবিতা, সেলিং টু বাইজান্টিয়াম, ইস্টার 1916, দ্য লেক আইসেল অফ ইনস্প্রি, এটা খুব সুন্দর একটা কবিতা, লেক আইসেল অফ ইনস্প্রি, এবং অ্যামং স্কুল চিলড্রেন গেল। এবং তার ইম্পর্টেন্ট ফিচার অফ আর পোয়েট্রি, এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট ফিচার, এগুলো পড়ে নিবা। এখন আমরা আসি, এটা একটা ইম্পর্টেন্ট, এই কবিতার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। শোনো, এই ডব্লিউ.বি. ইয়েটস তিনি, এই যে দেখো মডগান, মডগান এই নামটা মনে রাখবা, এটা তোমাদের অনার্স মাস্টার্স থেকে শুরু করে সব জায়গাতে এটার প্রয়োজন পড়বে। মডগান, মডগানকে, মডগান হচ্ছে তার ভালোবাসার মানুষ, হি ইউজ টু লাভ মডগান। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মডগান মানে প্রচণ্ড সুন্দর ছিল, বুঝছো, প্রচণ্ড সুন্দর ছিল এবং খুব স্ট্রং পার্সোনালিটি এবং খুব স্ট্রং অ্যাটিটিউডের মহিলা ছিলেন হচ্ছে মডগান। তিনি পলিটিক্সের সাথেও হি ওয়াজ অ্যাটাচড, তিনি বিভিন্ন মুভমেন্ট, পলিটিক্স, এবং তিনি অ্যাক্ট্রেসও ছিলেন মডগান। আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। ওকে। তো তিনি এগুলোর সাথে যুক্ত ছিলেন, তিনি প্রচণ্ড সুন্দর ছিলেন। আমাদের যে কবি আছে ডব্লিউ.বি. ইয়েটস, এ বেচারা ওকে অনেকবার প্রপোজ করছে, বুঝছো, কিন্তু সে তাকে রিজেক্ট করছে। যতবার সে প্রপোজ করে সে বলতে মডগান তাকে রিজেক্ট করে, এবং আলটিমেটলি সে একজন পলিটিশিয়ানকে বিয়ে করে। কিন্তু তাদের যেই কি বলে কনজুগাল লাইফ অফ মডগান অ্যান্ড ম্যাকব্রাইট, জন ম্যাকব্রাইট হচ্ছে তার ইয়ের নাম, তার হাজব্যান্ডের নাম, যাকে বিয়ে করছিল, তাদের বৈবাহিক জীবনটা আবার তেমন সুন্দর ছিল না। তো যেহেতু কিন্তু ডব্লিউ.বি. ইয়েটস কিন্তু তাকে প্রচণ্ড ভালোবাসতো, একদম ট্রু লাভ ছিল, যদিও তাদের বিয়ে হয় নাই, কিন্তু সে তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাকে সে ভালোবেসেছে। এবং তার ম্যাক্সিমাম কবিতা, কেবল তো তোমরা অনার্সে উঠছো, তার যতগুলা কবিতাতে তোমরা দেখবা, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার দেখবা, পার ম্যাক্সিমাম কবিতার মধ্যে তিনি কোনো না কোনোভাবে, ডিরেক্টলি হয়তো বা মডগানের নাম তিনি বলেন না, কিন্তু ইন ম্যাক্সিমাম পোয়েমস রিটেন বাই ডব্লিউ.বি. ইয়েটস ইউ উইল সি দ্য ট্রেস, ইউ উইল সি দ্য ফ্রেগ্রেন্স অফ মডগান। মডগানের কোনো না কোনো চিহ্ন, কোনো না কোনো ক্যারেক্টারিস্টিক্স আমরা তার লেখার মধ্যে পাবোই। ঠিক আছে? তো এটা হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস এবং মডগানের মধ্যে একটা ওভারঅল আইডিয়া। দেখো পয়েন্টগুলো আমরা দেখি। মডগান সম্বন্ধে দেখি। মডগান ওয়াজ অ্যান আইরিশ রেভলিউশনারি অ্যাক্ট্রেস অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। ইয়েটস মিট হার, দেখো তার সাথে কবে দেখা হয়েছিল তার, ইয়েটস মিট হার ইন 1889 অ্যান্ড ফেল ডিপলি ইন লাভ উইথ হার। একদম 1889 সালে দেখা হয়, একদম লাভ অ্যাট ফার্স্ট সাইট টাইপের ব্যাপার স্যাপার, হ্যাঁ, প্রচণ্ড ভালোবেসে ফেলা তাকে। হি প্রপোজড ম্যারেজ টু হার সেভারাল টাইমস বাট শি রিজেক্টেড হিম এভরি টাইম। সে বারবার তাকে বলতো যে চলো আমরা বিয়ে শাদী করে ফেলাই, কিন্তু সে বলছে না না, তোকে আমি বিয়ে করবো না। এরকম একটা ব্যাপার। তারপর দেখো, ইয়েটস লাভড হার থ্রু আউট মোস্ট অফ হিজ লাইফ বাট শি নেভার অ্যাকসেপ্টেড হিজ লাভ। এবং সে তাকে যে রিজেক্ট করছে, এই রিজেক্ট করার পরেও সে বারবার সে তাকে আবার প্রপোজ করেই গেছে, কিন্তু এই বেচারি মন নরম হয় নাই, সে তাকে অ্যাকসেপ্ট করে নাই। ইন 1903 মডগান ম্যারিড জন ম্যাকব্রাইট হুইচ ডিপলি হার্টস ইয়েটস। 1903 সালে সে হচ্ছে জন ম্যাকব্রাইটকে বিয়ে করে, কিন্তু এ কারণে এই বেচারা একদম প্রচন্ড পরিমাণ কষ্ট পায়, একদম ছ্যাঁকা খায় বেকা হয়ে যায়, এরকম একটা অবস্থা। আচ্ছা, কই ছাড়লাম, ডিপলি হার্ট ইয়েটস, দেয়ার আনহ্যাপি রিলেশনশিপ বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইন্সপিরেশন অফ ইয়েটস পোয়েট্রি। এরকম একটা কথা তোমরা হয়তো বা শুনেছো যে কষ্ট ছাড়া প্রেমিক এবং কষ্ট ছাড়া কবি হওয়া যায় না। হ্যাঁ, তুমি যদি একজন ভালো কবি, ভালো লেখক হতে চাও, তাহলে তোমার মধ্যে একটা কষ্ট থাকতে হয়। এটা শোনা কথা আর কি। তো হয়তোবা এই যে তার যে কষ্ট ছিল, আনফুলফিলমেন্ট অফ লাভ, তার হচ্ছে পোয়েট্রির একটা বিশাল বড় ইন্সপিরেশন ছিল। এই কষ্ট থেকে সে অনেক কবিতা লিখছে, এবং তোমাদের যে বললাম তার ম্যাক্সিমাম কবিতার মধ্যেই আমরা এই মডগানের
প্রেজেন্স আমরা লক্ষ্য করব। আচ্ছা, মডগান। Many of Yeats' love poems were written because of his feeling for মডগান, যেটা বললাম আর কি, যে তার ভালোবাসার অনুভূতি থেকে সে অনেক কবিতা লিখছে মডগানকে উদ্দেশ্য করে। Although Yeats admired her beauty, he believed that she was too involved in politics and often allowed anger and strong opinion to control her life. যদিও সে তার যে সৌন্দর্য তাকে সে প্রচুর অ্যাডমায়ার করত, হ্যাঁ, সে নিজেও বলছে যে তার মতো সুন্দরী সে কোনো মেয়ে সে দেখে নাই, হ্যাঁ, কিন্তু সে এটাও মানতো যে তার ওই কিছুটা স্টাবর্ননেস ছিল। শি হ্যাড কাইন্ড অফ স্টাবর্ননেস। স্টাবর্ননেস বলতে বোঝায় যে সে যেটা বুঝবে, আমাদের মধ্যে থাকে না কিছু যে ঘাটতারে টাইপের মানুষজন, হুম, তো এই আমাদের মডগান যে আছে সে হলো একটু ঘাটতারা টাইপের মানুষ ছিল, বুঝছো? তো মানে সে যেটা বলবে সেটা, তার স্ট্রং ওপিনিয়ন ছিল, তার রাগ ছিল, তো এই ধরনের পার্সোনালিটি ছিল এই মডগানের। দিস এক্সপিরিয়েন্স ইনফ্লুয়েন্সড পোয়েম লাইক এ প্রেয়ার ফর মাই ডটার where he prays that his daughter will not become too proud, too opinionated or too dependent on physical beauty। এবং এই কারণে এই কবিতাটা আমরা যখন পড়বো আজকে তখন বুঝতে পারবো যে তিনি এই মডগানের কাছ থেকেই কিছুটা ইনফ্লুয়েন্সড হয়ে, হ্যাঁ, তিনি এই কবিতাটি লিখছেন। এবং মেনি ক্রিটিক্স বিলিভ দ্যাট ইয়েটস রাইটস অ্যাবাউট বিউটি উইদাউট কাইন্ডনেস অর ওয়ান্টস এগেনস্ট স্ট্রং অপিনিয়ন্স অ্যান্ড হ্যাট্রেড হি ইজ পার্টলি থিঙ্কিং অ্যাবাউট মডার্ন। এবং এই কবিতাতে আমরা দেখতে পাবো সে বারবার করে বলছে যে একজন মানুষের বেশি হ্যাটার্ড, নিজের মধ্যে এত অহংকার বোধ, অহংবোধ থাকা উচিত নয়, হ্যাঁ, এতটা স্ট্রং ওপিনিয়ন থাকা উচিত নয়। এগুলা সে বলছে। অনেক ক্রিটিক মনে করেন যে সে এই মডগানকে উদ্দেশ্য করেই তিনি এই কথাগুলা বলছেন, অথবা তার তার ভুলগুলা শুধরায় নেওয়ার জন্য তিনি এই কথাগুলা বলছেন, বুঝছো? তো আমরা এই কবিতাটা ভালো মতো বোঝার জন্য এইটুকু পড়াটা একটু গুরুত্বপূর্ণ ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা আগে পড়ে নিলাম। এখন আমরা আসি এই কবিতার স্ট্যান্জা বাই স্ট্যান্জা ইন্টারপ্রিটেশন আমরা পড়ব। আজকে আমরা লাইন বাই লাইন ইন্টারপ্রিটেশন পড়ব না। এই কবিতার নাম হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার, ঠিক আছে? তো প্রেয়ার ফর মাই ডটার, সে তার যে একটা সদ্যজাত তার মেয়ে, তোমাদেরকে সেটিংটা বুঝাই। সেটিংটা হচ্ছে এই কবিতার সময়ে রাতের সময় এবং ঝড় হচ্ছে, এবং তার সামনে তার ইনফ্যান্ট চাইল্ড, তার মেয়ে আছে, দোলনায় ঘুমাচ্ছে। তো এই সময়ে আমাদের কবি যে আছে ডব্লিউ.বি. ইয়েটস, তার কিছু কথা মনে হচ্ছে, হ্যাঁ, কিছু কথা মনে হচ্ছে, এবং সে হি ইজ প্রেইং টু গড দ্যাট সাম ক্যারেক্টারিস্টিক্স শুড বি দেয়ার ইনসাইড হিজ ডটার অ্যান্ড সাম ক্যারেক্টারিস্টিক শুড নট বি। কিছু চারিত্রিক বৈশিষ্ট্য তার মেয়ের মধ্যে থাকা উচিত এবং কিছু বৈশিষ্ট্য তার মেয়ের মধ্যে কখনোই থাকা উচিত নয়। তো এগুলা কি কি আমরা স্ট্যান্ডা বাই স্ট্যান্ডা সেগুলো আমরা এখন পড়ার চেষ্টা করব। এখন দেখো প্রথম স্ট্যান্ডাতে তিনি বলছেন, খুব ভালো করে বোঝে, এই স্ট্যান্ডাগুলো যদি আমরা ঠিকমতো বুঝতে পারি কবিতাও পড়ার প্রয়োজন পড়বে না, এটা থেকে আমরা সম্পূর্ণ উত্তর করতে পারবো। তো দেখো, দ্য পোয়েম বিগিনস অন এ স্টর্মি নাইট, একটা ঝড়ের রাতে এই কবিতাটা শুরু হয়। দ্য পোয়েটস লিটল ডটার ইজ স্লিপিং পিসফুলি ইন হার ক্র্যাডল, সে দোলনাতে তার মেয়েটা, সদ্যজাত যে মেয়ে, সেটা শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু হোয়াইল এ স্ট্রং স্ট্রম ইজ ব্লোয়িং আউটসাইড, বাট আউটসাইড এ স্ট্রং স্ট্রম ইজ গোয়িং অন, একটা ঝড় হু হু করে বয়ে চলছে, একটা ঝড়। The poet hears the loud wind coming from the Atlantic Ocean, and the poet can hear that from the distant Atlantic Ocean a strong amount of wind and a loud wind is coming, হ্যাঁ, যেন তাকে হন্ট করার জন্য আসছে। Seeing the violent storm making him worried about his daughter's future, and whenever he is watching this kind of scenario, he is হিয়ারিং দিস কাইন্ড অফ সাউন্ড, সে তার মেয়ের জন্য চিন্তিত হয়ে পড়লো, সে তার মেয়ের ফিউচার সম্বন্ধে চিন্তিত হয়ে পড়লো। কেন? বিকজ সে এই যে ঝড়, এটা তো প্রাকৃতিক ঝড়, 2 মিনিট পর থেমে যাবে হয়তো বা, কিন্তু এই যে পৃথিবীতে যে একটা ঝড় হচ্ছে, দিনে দিনে যে একটা নৈতিক অবক্ষয় হচ্ছে, এবং এর মধ্যে যে তার মেয়েকে বেড়ে উঠতে হবে, এটার কথা ভেবে সে ভয় পাচ্ছে, বুঝছো?
দেখো, দ্য স্ট্রম ইজ নট অনলি আ রিয়েল স্ট্রম বাট অলসো এ সিম্বল অফ ডেঞ্জার। এটা শুধুমাত্র যে একটা রিয়াল ঝড় সেটাই নয়, এটা একটা সিম্বল। কী ধরনের সিম্বল? এটা ডেঞ্জার, এটা ভায়োলেন্স এবং প্রবলেমস অফ দ্য ওয়ার্ল্ড। এটা দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য ডেঞ্জার্স অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ রিপ্রেজেন্টিং দ্য ভায়োলেন্স অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দিস ইজ রিপ্রেজেন্টিং অল দ্য প্রবলেমস হুইচ আর গোয়িং, অর দ্য অ্যানার্কিস, all the anarchies which are prevailing in the world at that time or in the coming time. পরবর্তী সময়ে ফিউচারে পৃথিবীতে যে সকল অ্যানার্কি হবে, পৃথিবীতে যে সকল হত্যা হানাহানি ধ্বংসযজ্ঞ যুদ্ধ বিগ্রহ হবে, এগুলা ভেবে সে তার মেয়ের জন্য সে চিন্তিত হয়ে পড়ছে যে আমার মেয়ে এই পরিবেশটার মধ্যে কিভাবে স্যুট করবে, কিভাবে সে বাঁচবে। অ্যাজ হি ওয়াচেস হিজ ডটার স্লিপিং সেফলি হি ওয়াক্স, এবং সে এটা ভাবছে এবং সে হেঁটে বেড়াচ্ছে পুরো বাড়ি। বুঝছো? তো এটা হলো আমাদের প্রথম স্ট্যান্জা। এখন আমরা আসি দ্বিতীয় স্ট্যান্জার দিকে। দ্বিতীয় স্ট্যান্জাতে তিনি কি বলছেন দেখো, দ্য পোয়েট continues praying while listening to the storm. Now he is hearing to the storm, and at the same time he is also praying to God. সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। কি প্রার্থনা করতেছে দেখো, the wind screams around the tower, the bridge, the trees and the flooded stream. চারদিকে এই হাওয়ার যে চিৎকার, হ্যাঁ স্ট্রমের যে চিৎকার, এটা চারদিক থেকে বয়ে আসছে। দিস ফ্রাইটনিং সাউন্ড মেক্স হিম ইম্যাজিন দ্য ফিউচার, অ্যান্ড হোয়েনেভার হি ওয়াজ ইউ সি হিয়ারিং দিস কাইন্ড অফ ফ্রাইটনিং সাউন্ড। ফ্রাইটনিং শব্দের অর্থ হচ্ছে এই ভয়ঙ্কর ভীতিপ্রদ যে সাউন্ডটা সে শুনছে, এটা শোনার মধ্যে দিয়ে তার মধ্যে ভবিষ্যতের জন্য একটা চিন্তা কাজ করতে লাগলো তার মধ্যে। বুঝছো? সে ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলো। এখন হি ইজ ইমাজিনিং দ্য ফিউচার। হি থিঙ্কস অ্যাবাউট দ্য ডিফিকাল্ট ওয়ার্ল্ড ইন হুইচ হিজ ডটার উইল গ্রো আপ। এই যে একটা ডিফিকাল্ট ওয়ার্ল্ড যেটাতে তার মেয়ে বেড়ে উঠতে চলেছে, এই চারদিকের যে মানুষের হানাহানি, যে মানুষ যে অন্যজনকে ভালোবাসে না, এরকম একটা টেরিফিক একটা পৃথিবীতে তার মেয়ে বেড়ে উঠতে চলেছে। The violent sea seems peaceful on surface, but it can also become destructive. এটার মানে বোঝো ভালো করে। The violent sea seems peaceful on the surface. হয়তোবা এখন যে ঝড়ের সময় যদি আমরা সাগরের দিকে দেখি, উপর থেকে মনে হতে পারে যে সাগরটা বর্তমানে স্থির আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে ভেতর ভেতর কিছু একটা চলছে। হ্যাঁ, সামথিং ফিশি ইজ গোয়িং অন, মেবি আফটার এ মোমেন্ট ইট উইল টার্ন ইনটু এ টর্নেডো। কিছুক্ষণ পরে হয়তো এটা একটা টর্নেডো রূপ নেবে। ঠিক সেরকমই বর্তমানে হয়তোবা পৃথিবীর দিকে দেখে মনে হচ্ছে যে সব কিছু তো ঠিকই আছে, কিন্তু আফটার সাম টাইম দ্য ওয়ার্ল্ড উইল অলসো বিকাম ডিস্ট্রাক্টিভ, একটা ধ্বংসযজ্ঞ শুরু হবে। ইন দ্য সেম ওয়ে দ্য ফিউচার মে লুক বিউটিফুল বাট ইট মে অলসো কন্টেইন ওয়ার, সাফারিং অ্যান্ড ডেঞ্জার। এবং এখন মনে হচ্ছে যে পৃথিবীটা অনেক সুন্দর এখন, কিন্তু এর মধ্যে যুদ্ধ, সাফারিং এবং ডেঞ্জার, হানাহানি কাটাকাটি, মানুষের প্রতি যে বিদ্বেষ, এগুলা ছেয়ে যাবে। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্জা 1 অ্যান্ড স্ট্যান্জা 2। বলো দেখি এই দুইটা স্ট্যান্জা সম্পর্কে তোমরা কি ক্লিয়ার হয়েছো? কারো কি কোনো প্রশ্ন আছে? ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং দিস টু স্ট্যান্জা? দাদা এখানে আটলান্টিক ওশিয়ান এই এই কথাটা কেন বলছে? অ্যাটলান্টিক ওশান বিকজ দ্য সারাউন্ডিং প্লেস হোয়ার হি ওয়াজ, এটা কিন্তু এক ধরনের তোমার অটোবায়োগ্রাফিক্যাল টাইপ অফ কিন্তু পয়েন্ট, ঠিক আছে? তো সে যেখানে বসবাস করছিল তার কাছেই আটলান্টিক ওশান, দ্যাটস ওয়াই হি ইজ সেইং অ্যাটলান্টিক ওশান। অথবা তিনি যে এই যে পৃথিবীর বিশালতা, সমুদ্রের বিশালতা, এটা দিয়ে তিনি রিপ্রেজেন্ট করতে চাইছেন যে পৃথিবীর বিশালতা। ওকে, আচ্ছা, এনি মোর কোশ্চেন্স? ওকে, এরপর আমরা আসি তৃতীয় এবং চতুর্থ স্ট্যান্জার দিকে। এখানে তিনি কি বলছেন দেখো, ইন দিস স্ট্যান্জা দ্য পয়েট প্রেস দ্যাট হিজ ডটার মে বি বিউটিফুল বাট নট টু বিউটিফুল। দেখো এখান থেকে আমরা মর্গানের ট্রেস খুঁজে পাবো। এখানে সে বলছে যে হি ইজ প্রেইং টু গড দ্যাট মাই ডটার উইল বি বিউটিফুল।
প্লিজ মেক মাই ডটার বিউটিফুল, বাট ডু নট মেক হার এক্সেসিভ বিউটিফুল। মানে প্রচণ্ড পরিমাণ সৌন্দর্য আমার মেয়েকে তুমি দিও না। হি বিলিভস দ্যাট এক্সট্রিম বিউটি ক্যান বিকাম এ প্রবলেম। A woman who is too beautiful may attract too much attention from strangers. আচ্ছা, তো এখানে সে বলছে যে যখন এটা সে একটা ক্যারেক্টারিস্টিক্স, ওই যে মডগানের কথা চিন্তা করে সে বলছে যে যখন কোনো মেয়ে, হয় নেভার এ গার্ল will become extremely beautiful, then she will face some problem. What are the problems? She will, in some cases, she will become self-centered. সে সবসময় নিজের সৌন্দর্য নিয়ে চিন্তা করবে, অলওয়েজ। এই আমি কি এখন দেখতে সুন্দর লাগছি, এই আমার হচ্ছে চোখের কাজলটা কি একটু ফ্যাকাশে হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, সবসময় হি অর শি উইল বি ভেরি সেলফ সেন্টার। আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। আমার মামাতো বোনের বিয়ে হয়েছিল, বুঝছো, আজ থেকে তাও বছর 7-8 বছরের আগে। তো ওর বিয়েতে বউ ভাতের দিন আমরা গিয়েছি। তো বউ ভাতের দিন গিয়েছি, তো যাওয়ার পরে ওই আমার মামাতো বোনের যে ননদ, ওকে কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তো জিজ্ঞেস করলাম যে ওকে দেখা যায় না কেন, কি অসুস্থ অথবা কোথাও কি গেছে? এখন আরেকজন এখন মুস্কি হেসে বলতেছে ওর মুখে ব্রণ বের হয়েছে, হয় না, ব্রণ বের হয় না? এখন বলছে তো ওর মুখে ব্রণ বের হয়েছে এবং ওকে দেখতে নাকি খারাপ লাগতেছে, এই জন্য দ্যাটস ওয়াই শি ওয়াজ নট কামিং আউট। মানে সে তার ওই যে ব্রণ বের হওয়া মুখটা, ওইটা সে কাউকে দেখাতে চায় না, দ্যাটস ওয়াই ওই বিয়ের মধ্যেও সে রুম থেকে বের হচ্ছে না। এটা একটা আমার রিয়াল লাইফ একটা ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এবং ওই মেয়েটা খুবই সুন্দর ছিল। তো ঠিক এরকমই হয়ে যায় যখন, আই এম নট সেইং দিস ইজ 100% অ্যাকুরেট, যে সবার ক্ষেত্রেই যে এটা হবে তা নয়, কিন্তু এই জিনিসটা কিন্তু হয়। তোমরা লক্ষ্য করবা যে হোয়েনেভার এ গার্ল উইল বিকাম এক্সেসিভ বিউটিফুল, তখন শি বিকাম সেলফ সেন্টার, সে নিজেকে নিয়ে সবসময় চিন্তা করে। এবং আরেকটা সমস্যা হয়ে যায় যে তাদের প্রতি প্রচুর মানুষ অ্যাট্রাক্টেড হয়ে যায়। হ্যাঁ, এবং সেও বুঝতে পারে যে হ্যাঁ অন্যরা আমাকে ভালোবাসছে, এবং তখন সে প্রাউড ফিল করে, শি উইল স্টার্ট ফিলিং প্রাউড, এবং সে অন্যদেরকে রিজেক্ট করতে শুরু করে। এই যে যেরকম আমাদের এই WBS এর সাথে হয়েছিল, যে মডগান রিজেক্টেড হিম, এবং সে কিন্তু একটা, ওই মেয়েটা আস্তে আস্তে কিন্তু অভিশাপের জর্জরিত হয়ে যাবে। হয়তো বা এরকমও হয়ে যাবে কোনো একজনকেও, সামওয়ান লাভস হার ভেরি ইন্টেন্সলি, কিন্তু আউট অফ দিস কাইন্ড অফ মেন্টালিটি সে তাকে ইয়ে করলো, রিজেক্ট করলো, এবং সেই ট্রু লাভটা থেকে সে কিন্তু বঞ্চিত হয়ে যাবে। সো দিস কাইন্ড অফ থিং উইল হ্যাপেন ইফ এ গার্ল উইল বিকাম এক্সেসিভ বিউটিফুল অ্যাকর্ডিং টু WBS, অ্যান্ড that's why the poet praying to God that please do not make my daughter beautiful, that's okay, but please do not make my daughter excessive beautiful. কথা কি বুঝতে পেরেছো তোমরা? কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। She may also become proud of her appearance and spend too much time admiring himself. এই যে কথাটা বললাম আর কি, যে সে প্রচুর পরিমাণ প্রাউড ফিল করবে এবং নিজেকে অ্যাডমায়ার করতে, নিজেকে দেখতে, নিজের সাজসজ্জা, হ্যাঁ, মেকআপ টেকআপ এসে হ্যান ত্যান এগুলো করতে প্রচুর সময় সে লাগাবে। এক কথায় সেলফ সেন্টার্ড হয়ে যাবে সে। সাচ বিউটি মে মেক হার ফরগেট কাইন্ডনেস, এবং এর ফলে কি হতে পারে, সে হয়তো বা তার যে কাইন্ডনেস, তার দয়াশীলতা, এটা সে হারায় ফেলবে। তার সিম্পলিসিটি যেটা ছিল, তার মধ্যে যে একটা ইনবাউন্ড সিম্পলিসিটি ছিল, সে যখন জেনে গেল যে আমি প্রচণ্ড পরিমাণ বিউটিফুল, আমার অন্যদেরকে আমার পাত্তা দেওয়া যাবে না। হ্যাঁ, আমার হচ্ছে আমার ক্লাসের অন্য যে 10টা মেয়ে আছে, ও তো আমার মতো সুন্দর না, তো ওর সাথে আমি কেন কথা বলবো? ও তো আমার স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। অথবা ওই ছেলেটা আমাকে প্রপোজ করছে, ওর সাথে আমার যাবে? হ্যাঁ, ও হচ্ছে কালাবান্দর আর আমি হচ্ছে একদম হুড়পুরি, ওর সাথে আমার যাবে? তো আস্তে আস্তে হয় কি, তোমার মধ্যে যে একটা ইনবর্ন কাইন্ডনেস অথবা সিম্পলিসিটি, এটা তোমার নষ্ট হয়ে যায়। এবং যখন তুমি সেলফ সেন্টার হয়ে যাবা, তুমি এই যে ট্রু ফ্রেন্ডশিপ অথবা ট্রু লাভ, এগুলো কিন্তু তুমি আস্তে আস্তে কি করবা, তুমি হারায় ফেলবা।
Therefore the poet wants his daughter to have beauty together with, হ্যাঁ সে চাই তার মেয়ে সুন্দর হোক, কিন্তু তার সাথে সে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স চায়। সেটা কি? গুড ক্যারেক্টার থাকতে হবে, তার মধ্যে কাইন্ডনেস থাকতে হবে, এবং অলসো তার মধ্যে ওয়াইজডম থাকতে হবে, তা জ্ঞানী হবে তার মেয়ে। হি বিলিভস দ্যাট ইনার বিউটি ইজ মোর ভ্যালুয়েবল দেন ফিজিক্যাল বিউটি। এই যে সে বলছে যে ফিজিক্যাল বিউটির চেয়ে তোমার ইনার বিউটি, এই যে তুমি আজকে সুন্দর আছো, আজকে তোমার বয়স 20-22 বছর তোমার বয়স, আজ থেকে ঠিক 20 বছর পরে যাও, তোমার যে শারীরিক গঠন এটা কিন্তু আর থাকবে না, তোমার মাথার চুল, এত সুন্দর চুল, ওইটা কিন্তু সাদা হয়ে যাবে। কাজেই ইওর ফিজিক্যাল বিউটি উইল ফেড অ্যাওয়ে আফটার সাম ডেজ, আফটার সাম মোমেন্ট, ওকে, বাট ইওর ইনার বিউটি, তোমার যে ব্যক্তিত্ব, তোমার যে ক্যারেক্টার, তোমার মধ্যে যে দয়াশীলতা অথবা তোমার যে জ্ঞান, এটা কিন্তু কখনো নষ্ট হবে না, এগুলা উত্তর উত্তর বাড়বে। আজকে তোমার 20 বছর, তোমার যেরকম ক্যারেক্টারিস্টিক, তুমি জীবন যেরকম দেখেছ, আজ থেকে 20 বছর পরে তোমার কিন্তু এই তোমার জ্ঞান বুদ্ধি, তোমার ক্যারেক্টারিস্টিক্স, তোমার কাইন্ডনেস, এটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে। ঠিক আছে? সো দিস ইজ দ্য রিজন সে চায় না তার মেয়ে এক্সেসিভ বিউটিফুল হোক। বলো, আমরা স্ট্যান্জা 3 কি বুঝতে পেরেছি? কারো কি কোনো প্রশ্ন আছে? না দাদা। এনিওয়ান? ওকে, এরপর আমরা আসি পরের স্ট্যান্জাতে। এখানে তিনি দুইটা এক্সাম্পল দিয়ে তিনি এই তার যে কনসেপ্ট, এটাকে তিনি আরো ক্লিয়ার করবেন। In this stanza, the poet gives two examples from Greek mythology, explaining that great beauty cannot bring happiness. First, he mentions Helen of Troy, who was the most beautiful woman in Greek mythology. Although she was very beautiful, she was not happy and suffered for her beauty. এবং তার এই সৌন্দর্যের জন্য সে কিন্তু সাফার করে। ঠিক আছে? সে হচ্ছে প্যারিস তাকে চুজ করে, এবং তারপরে এর অনেক ঘটনা হয়, অত ডিটেলস তোমাদের এখন জানার প্রয়োজন নাই। কিন্তু এখানে হয় কি, যে এই হেলেন অফ ট্রয়, সে তার সৌন্দর্যের জন্য, শুধু সৌন্দর্য নয়, তার এক্সেসিভ বিউটির জন্য সে এখানে কষ্ট পায়। এবং তারপরে আবার কি হয়, দেন হি মেনশন আফ্রোদিতে। আফ্রোদিতে, শি ওয়াজ বর্ন ফ্রম দ্য সি, সমুদ্র থেকে তার জন্ম হয়েছিল। অলদো শি ওয়াজ ফ্রি টু চুজ এনি হাজবেন্ড, শি চুজেস হেফেস্টাস। এবং তার একটা বরদান ছিল যে সে যাকে ইচ্ছা তাকে সে হাজবেন্ড হিসেবে চুজ করতে পারে, কিন্তু আলটিমেটলি সে এমন একজনকে চুজ করে, সে ছিল একজন ব্ল্যাকস্মিথ, হেফেস্টাস। সে হেফেস্টাসকে চুজ করে, এবং সে একটা ব্ল্যাকস্মিথ ছিল, এবং ফিজিক্যালিও সে আনঅ্যাট্রাকটিভ ছিল, মানে খুব সুন্দর যে ছিল তা নয়। দো this through this example the poet shows that beauty does not bring wisdom. তো তিনি এই যে এগুলার কারণে, যে এক্সেসিভ বিউটি ছিল, এবং এই এক্সেসিভ বিউটির কারণেই, বিকজ অফ দেয়ার প্রাইড, হ্যাঁ, শুধুমাত্র প্রাইডও নয়, যে এই সকল কারণে দেখা যায় তারা হচ্ছে এই ভুলভাল কাজগুলা করে, ফর বিং এক্সট্রিমলি সেলফ সেন্টার্ড। আচ্ছা, আমরা একটু জলদি পড়ব। স্ট্যান্জা 5। এখন স্ট্যান্জা 5-এ তিনি কি বলছেন? তিনি বলছেন যে আমার মেয়ে, দ্য পয়েট নাও প্রেজ দ্যাট হিজ ডটার শুড লার্ন কার্টেসি। সে বলছে আমার মেয়ে যেন সৌজন্যতা, এটার যেন সে প্র্যাকটিস করে, আমার মেয়ের মধ্যে যেন সৌজন্যবোধ থাকে, আমার মেয়ের মধ্যে যেন কাইন্ডনেস থাকে, আমার মেয়ের মধ্যে যেন গুড ম্যানার থাকে, তার মধ্যে যেন ভালো গুণাগুণ থাকে, সে অন্যর সাথে যেন ভালো করে কথা বলে। একজনের সাথে যদি, সে যখন একজনের সাথে কথা বলবে, সে যেন বুঝতে পারে যে হ্যাঁ, আমার মেয়েটা বাহ্যিকভাবে যদি সুন্দর নাও হয়, তার একটা সুন্দর অন্তর আছে। ওকে, হি believes that love and friendship cannot be won by beauty alone. হ্যাঁ, ভালোবাসা, love and beauty, if you are only beautiful, that doesn't guarantee that you will conquer love or you will conquer friendship. conquer শব্দের অর্থ জয় করা। So it doesn't guarantee you that you will be able to conquer these two, but if you have this kind of characteristics, if you have courtesy, kindness and good manner, then it is guaranteed that you will conquer love and you will also get friendship in your life. They are earned through kindness and gentle behavior. আশা করছি বুঝতে পারছো। A person with a good heart is loved and respected by everyone.
একজন মানুষের, তোমার যদি একটা সুন্দর যদি একটা হৃদয় থাকে তাহলে কিন্তু সবাই তোমাকে ভালোবাসবে। বিউটি মে অ্যাট্রাক্ট পিপল অ্যাট ফার্স্ট, বাট গুড ক্যারেক্টার্স কিপ রিলেশনশিপ স্ট্রং। দেয়ারফোর দ্য পয়েট ভ্যালিউস ইনার বিউটি মোর দেন আউটার বিউটি। এবং তিনি বলছেন যে তুমি সুন্দর ঠিক আছে, কিন্তু এই সৌন্দর্যতা কতদিন থাকবে? 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 10 বছর, 20 বছর, তারপরে তো এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু ইফ ইউ ডু নট হ্যাভ গুড ক্যারেক্টার, দেন ইউ উইল নট বি এবল টু হ্যাভ এ গুড রিলেশনশিপ। এই যে আমাদের মর্গানের যে বিয়ে হয়েছিল, তারও কিন্তু কনজুগাল লাইফ কিন্তু সুন্দর ছিল না, শুধু এই সকল কারণে। দেয়ারফোর দ্য পয়েট ভ্যালিউস ইনার বিউটি মোর দেন আউটার বিউটি। ওকে, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এরপর সে বলছে সে আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স চায়, সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে আরো কিছু ক্যারেক্টারিস্টিক দাও। সেটা হচ্ছে দ্য পয়েট উইশেস দ্যাট হিজ ডটার মে বিকাম আ হিডেন ট্রি ফুল অফ লাইফ অ্যান্ড স্ট্রেংথ। সে বলছে তার মেয়েটা যেন একটা হিডেন ট্রি হয়, তার তার মানে লুকায়িত একটা গাছের মধ্যে, যে গাছটা অন্যের চেয়ে লুকায়ে থাকবে এবং সে নিজের মতো করে তার সে বেড়ে উঠবে। শি উইল বি ফুল অফ লাইফ অ্যান্ড ফুল অফ স্ট্রেংথ। ওই গাছটা যেটা একদম পরিপক্কভাবে বেড়ে উঠবে, একটা জঙ্গলের সবচেয়ে বড় গাছ, সবচেয়ে শক্ত গাছ হবে তার মেয়ে। এবং এভাবেই সে একদিন ওই জঙ্গলের মাথা তুলে দাঁড়াবে, ওই জঙ্গলের অথবা ওই বনের সবচেয়ে বড় এবং সবচেয়ে স্ট্রং গাছ হিসাবে। সো এই ধরনের ক্যারেক্টারিস্টিক সে চাচ্ছে তার মেয়ের জন্য। হি wants her thoughts to be like the songs of Linnet. তো এখানে সে চাচ্ছে তার যেন চিন্তা ভাবনাগুলো লিনেট পাখির মতো হয়। লিনেট পাখি কি জিনিস? একটা ছোট একটা পাখি, যেটা সিঙ্গিং বার্ড বলা হয় যাকে, ব্রিনিং হ্যাপিনেস টু এভরিওয়ান অ্যারাউন্ড হার। এবং তার কণ্ঠ, এই লিনেট পাখির গান এত সুন্দর, সে বলছে যে আমার মেয়ের আশেপাশের মানুষজনগুলা যেন তার বিহেভিয়ার, তার চালচলন, হ্যাঁ, তার বৈশিষ্ট্য, এগুলো দেখে যেন তারা খুশি হয়, সে যেন মানুষের মধ্যে আনন্দ ছড়ায় দিতে পারে, সে যেন লিনেট পাখির মতো যেন হয়। হি হোপস দ্যাট হি উইল লিভ আ চিয়ারফুল লাইফ উইদাউট অ্যাঙ্গার। হ্যাঁ, তার মধ্যে শি উইল বি ফুল অফ লাইফ, সে একদম চিয়ারফুল লাইফ সে লিড করবে এবং তার মধ্যে কোনো অ্যাঙ্গার থাকবে না, সে জেলাস হবে না, অথবা সে কারোর সাথে আননেসেসারি কোনো আর্গুমেন্টের মধ্যে সে যাবে না, কোনো জ্ঞানজাম, কোনো ভেজালের মধ্যে সে যাবে না। ফাইনালি হি কম্পেয়ার্স হার টু এ গ্রিন লরেল ট্রি। গ্রিন লরেল ট্রি কি? এই গাছটা তোমার হচ্ছে সারা বছর সবুজ থাকে, এই গাছের পাতা কখনো ঝরে যায় না, বুঝছো? হুইচ রিমেইনস গ্রিন থ্রু আউট দ্য ইয়ার। দিস সিম্বলাইজেস এ পিসফুল, স্টেবল অ্যান্ড হ্যাপি লাইফ রুটেড ইন ওয়ান লাভিং হোপ। এবং সে চাচ্ছে কি, যে আমার মেয়েটা গ্রিন লরেল ট্রির মধ্যে দিয়ে সে এটা বোঝাতে চাচ্ছে যে আমার মেয়ে যেন ফ্যামিলির সাথে রুটেড থাকে, আমার মেয়ে যেন সবসময় তার পরিবারের সাথে সংযুক্ত থাকে, যাতে করে এবং তার যেন একটা সুন্দর সম্পর্ক হয়। যে মানুষটার পারিবারিকভাবে যে মানুষটা সুখী নয়, সে কিন্তু আউটওয়ার্ডলি কখনো সুখী হতে পারে না। এজন্য সে চাচ্ছে যে আমার মেয়েটা যেন গ্রিন লরেল পাখির মতো হয় এবং সে যেন সবসময় পিসফুল, সবসময় স্টেবল হয়, ডিপ রুটেড গাছ হয় গ্রিন লরেল। সে বলছে আমার মেয়ে যেন সবসময় ইমোশনালি হোক, সব দিক থেকে যেন আমার মেয়ে স্টেবল হয় এবং আমার মেয়েটা যেন একটা পরিবারের সাথে ডিপ রুটেডলি, হ্যাঁ, যেটার ভিত অনেক গভীর পর্যন্ত যায়, এবং পরিবারের সাথে আমার মেয়ের সম্পর্কটা যেন এরকমই হয় যে সবার সাথে তার যেন একটা ডিপ কানেক্টেড যেন একটা রিলেশনশিপ থাকে আমার মেয়ের। ওকে, তো এটা সে চাচ্ছে। বলো দেখি, বুঝতে পারছো? এই 6 নাম্বার স্ট্যান্ডাকে আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। Any of you have any problems, new ones? ওকে, এরপরে স্ট্যান্ডা 7, তিনি স্ট্যান্ডা 7-এ তিনি কি বলছেন? তিনি বলছেন দ্য পোয়েট নাও থিংস অ্যাবাউট হিজ ওন লাইফ। সে নিজের জীবন সম্বন্ধে চিন্তা করছে। হি সেজ দ্যাট মেনি পিপল হি লাভড অ্যান্ড অ্যাডমায়ার্ড were not successful because they became filled with anger and hatred. বলো দেখি এখানে সে কার কথা মেনশন করার চেষ্টা করছে ধোঁয়াশাভাবে? মর্গান। মর্গানের কথা সে বলছে। সে বলছে যে সে অনেককে এরকম ভালোবাসতো এবং তাদেরকে সে অ্যাডমায়ারও করতো,
হ্যাঁ, কিন্তু সে সাকসেসফুল হতে পারেনি, কারণ তাদের মধ্যে সব সময় ফিল্ড উইথ অ্যাঙ্গার অ্যান্ড হ্যাট্রিড, তাদের মধ্যে রাগ এবং ঘৃণা ভর্তি ছিল ওই মানুষগুলোর মধ্যে। হি বিলিভস দ্যাট হ্যাট্রিড ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইভিলস অফ হিউম্যান লাইফ। এই যে ঘৃণাবোধ, এই ঘৃণাবোধ এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শয়তান হচ্ছে এটা মানুষের জীবনে। এ পিসফুল মাইন্ড ক্যান রিমেইন হ্যাপি ইভেন ডিউরিং ডিফিকাল্ট টাইম। তুমি যদি একটা শান্তিপূর্ণ মানুষ হও না, তোমার মনে যদি শান্তি থাকে, এবং তাহলে কি হয়, তুমি যতই কঠিন সময় আসুক তুমি সেটার সাথে ডিল করতে পারবা। হ্যাঁ, জাস্ট অ্যাজ এ স্ট্রং উইন্ড ক্যানট রিমুভ এ বার্ড ফ্রম এ হেলদি ট্রি, প্রবলেমস ক্যানট ডিস্ট্রয় এ ম্যান হুজ মাইন্ড ইজ ফ্রি ফ্রম হ্যাটার্ড। যেরকম একটা বিশাল বড় গাছ, ওই গাছের মধ্যে যে পাখিটা বাসা বাঁধেছে, যতই ঝড় হোক ওই পাখির বাসা কিন্তু পড়ে যাবে না। ঠিক সেরকমই ইফ ইউ হ্যাভ এ ফ্রি মাইন্ড ফ্রম হ্যাট্রিড, ঘৃণামুক্ত তোমার যদি মনটা হয়, এক কথায় তুমি যদি কুটনি না হও, হ্যাঁ, তুমি যদি কুটনি না হও তাহলে কোনো সমস্যাতেই তোমাকে হচ্ছে ডিস্ট্রয় করতে পারবে না। ওকে, আচ্ছা, এরপর দেখো, এরপর সে বলছে The poet says that intellectual hatred is the worst kind of hatred. Intellectual hatred কি জিনিস দেখো, he does not want his daughter to become stubborn or proud of his own opinions. Intellectual hatred বলতে বোঝায়, আমি তোমাদেরকে এটা একটু সহজ কথায় বুঝে দিই। আমি এই নোটটা তৈরি করেছি, ওকে, এখন আমি বলছি যে হচ্ছে এর চেয়ে ভালো নোট আর কেউ তৈরি করতে পারবে না। এর চেয়ে ভালো নোট আর কেউ তৈরি করতে পারবে না, এটাই বেস্ট। এবং ইংরেজি সাহিত্যে যদি উইলিয়াম শেক্সপিয়ার অথবা এই ডব্লিউ.বি. ইয়েটসের নানাও চলে আসে, তাও এর চেয়ে সুন্দর কোনো নোট কেউ তৈরি করতে পারবে না। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল হ্যাটার। আমি একদম স্টাবর্ন, যে আমি একদম একগুয়ে ঘাড়তেরা, এবং আমার যেই ওপিনিয়ন, আমি যেটা বলবো, আমি যেটা জানি, আমার যে আইডিওলজি, এটার বাইরে যদি তুমি চলে যাও তাহলে সমস্যা হয়ে যাবে। তো আমার যে স্টাবর্ননেস, আমার যে নিজের ওপিনিয়নের প্রতি যে আমার যে প্রাউড ফিল, যে এই যে আমি যেই নোট করে ফেলছি এর চেয়ে ভালো নোট তো আর হতেই পারে না, কেউ করতে পারবে না, এটা হচ্ছে দিস ইজ কল ইন্টেলেকচুয়াল হ্যাটার। কেন রে বাবা, আমার চেয়েও ভালো বুঝাতে পারে এরকম টিচারও থাকতে পারে, সেটা আমার চেয়েও ভালো নোট তৈরি করতে পারবে না কি, অবশ্যই পারবে। সো এ পারসন নিড টু বি এ পারসন শুড হ্যাভ ইলাস্টিসিটি ইন হিজ ওপিনিয়ন। মানুষের মতবাদ অথবা এগুলো পরিবর্তন হতেই পারে। ইফ ইউ হ্যাভ দিস কাইন্ড অফ ইন্টেলেকচুয়াল হ্যাটাল ইউ উইল নট বি হ্যাপি। এই যে মনে করো, দেখা যাবে যদি আমি এরকম ধারণা পোষণ করি যে আমার চেয়ে ভালো নোট কেউ তৈরি করতে পারবে না, আমার চেয়ে ভালো কেউ পড়াতে পারবে না, যদি আমি দেখি অন্য কেউ ভালো পড়াচ্ছে, আমি তখন কিন্তু আমি ভিতরে জ্বলে পুড়ে মরে যাব, যে কি কথা, আমার চেয়ে ভালো পড়ায়, এটা একটা কথা হলো? সো দিস ইজ কল্ড ইন্টেলেকচুয়াল হ্যাটার। এই জন্য সে বারবার বলছে যে ফ্রি হুজ মাইন্ড ইজ ফ্রি ফ্রম হ্যাটার। সে বলছে আমার মেয়ের মধ্যে যেন এই ধরনের গুণাবলী যেন না থাকে, ইন্টেলেকচুয়াল হ্যাটার। হি হ্যাজ সিন ভেরি বিউটিফুল ওম্যান লুজ দেয়ার হ্যাপিনেস বিকজ দে রিফিউজ টু লিসেন টু আদার্স। এই যে সে বলছে যে আমি অনেক সুন্দর মেয়েকে দেখছি, অনেক সুন্দর, যে সে অন্যদের কথা সে শোনে না, অন্যদের মতবাদ তারা শোনে না, অন্যরা কি বলতে চাইছে এটা একদম গ্রাহ্যই করে না, এবং সে কারণে তাদের জীবনটা নষ্ট হয়ে গেছে, তারা তাদের আনন্দ ঘন মুহূর্তগুলো হারায় ফেলছে। আশা করছি তোমরা বুঝতে পারছো সে কার কথা বলছে। Their pride and anger destroyed the good things in their lives. তো এগুলার কারণে তাদের জীবনের ভালো জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। Therefore he prays that his daughter will remain humble, gentle and open minded. এগুলা সে চায়। বলো, বুঝতে পারছি আমরা স্ট্যান্ডা 8 কি বুঝতে পারছি? এটা একটা ইম্পর্টেন্ট স্ট্যান্ডা ছিল। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ইন্টেলেকচুয়াল হ্যাটার্ড, বুদ্ধিমত্তাগত যেই তোমার ঘৃণা। আচ্ছা, স্ট্যান্ডা 9 এখন আসি। সে বলছে দ্য পয়েট believes that when hatred disappears from heart, the soul becomes pure and innocent again. এবং তোমার মধ্যে থেকে যখন এই হ্যাটার্ডগুলো সরে যাবে, তুমি আবার পিওর হয়ে যাবে, তুমি ইনোসেন্ট হয়ে যাবে। such a person finds happiness within himself or herself instead of depending on other people. তখন কি হবে, তুমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকবা, তুমি নিজের ভালো, নিজের খারাপ, নিজের দোষগুলো তুমি খুঁজবা, তখন তুমি আর অন্যের দোষ খুঁজবা না, তুমি হয়ে যাবা সেলফ ক্রিটিক।
তুমি আমার নিজের যেই দোষ আমি সেগুলো খুঁজে বের করবো এবং তারপর সেগুলোকে আমি ঠিক করবো। আই উইল রেকটিফাই মাই মিস্টেক্স। ওকে, এ পিসফুল সোল রিমেইনস হ্যাপি ইভেন ইফ আদার ক্রিটিসাইজ অর ডিসলাইক ইট। দ্য পয়েট wants his daughter to have this kind of inner peace and self confidence throughout her life. এই ধরনের ক্যারেক্টারিস্টিকগুলো সে তার মেয়ের মধ্যে যাচ্ছে। এখন লাস্ট অফ অল, লাস্ট স্ট্যান্জা। In the final stanza, the poet prays that her daughter will marry a good man and live in a home where love, tradition and good manners are respected. এবং সে চায় আমার মেয়ের সাথে একজন ভালো মানুষের বিয়ে হবে। সে কিন্তু বলছে না আমার মেয়ের সাথে বড়লোক কারো বিয়ে হবে, হ্যাঁ, প্রচুর ধনী কারো বিয়ে হবে। সে বলছে একজন ভালো মানুষের সাথে আমার মেয়ের বিয়ে হবে এবং সে এমন একটা বাড়িতে যাবে যেখানে ভালোবাসা, ট্রেডিশন এবং গুড ম্যানার এই তিনটার প্র্যাকটিস হবে, এই তিনটাকে রেসপেক্ট করা হবে। তোমার ইতিহাস, তোমার ঐতিহ্য, ভালোবাসা, ভালো আচরণ এগুলোকে সম্মান করা হবে যেখানে। হি বিলিভস দ্যাট মডার্ন সোসাইটি ইজ ফুল অফ প্রাইড, হ্যাটার্ড অ্যান্ড সেলফিশনেস। এগুলো দিয়ে মডার্ন সোসাইটি ভরপুর। ইন কন্ট্রাস্ট, ফ্যামিলি ট্রেডিশন, গুড কাস্টম অ্যান্ড প্রপার বিহেভিয়ার হেল্প পিপল লিভ পিসফুলি। এবং পারিবারিক যে ট্রেডিশনগুলো, গুড কাস্টম, ভালো তোমার আচার আচরণ, ভালো প্রথা এবং মানুষের সাথে ভালো ব্যবহার, এগুলো কিন্তু মানুষকে পিসফুলি কিন্তু থাকতে সাহায্য করে। ঠিক আছে, হি এন্ডস দ্য পোয়েম বাই সেইং দ্যাট বিউটি অ্যান্ড ইনোসেন্স গ্রো বেস্ট ইন এ হোম হোয়ার কাস্টমস অ্যান্ড সেরিমনিস আর রেসপেক্টেড। যেখানে তোমার কাস্টম, যেখানে তোমার সেরিমনি, হ্যাঁ, যেখানে আচার প্রথা এগুলাকে রেসপেক্ট করা হয়, এগুলার প্র্যাকটিস করা হয়, সেখানে কিন্তু বিউটি এবং ইনোসেন্স বেড়ে যায় সেখানে। ওকে, তো এটা হচ্ছে আমাদের 10টা স্ট্যান্জার আমরা এখানে ইন্টারপ্রিটেশন পড়লাম। এই ক্লাসের আমাদের আর 15 মিনিট সময় আছে। এই সময়ের মধ্যে আমরা একটু এই কবিতার সামারি তোমরা বুঝতে পেরেছো, আমরা তোমরা পড়ে নিও। আমি জাস্ট একটু থিম এবং টোন এই কবিতাটার একটু পড়ানোর চেষ্টা করি। এই কবিতার থিম, স্যার এই পোয়েমটা কি রিডিং স্কিলের জন্য ইম্পর্ট্যান্ট? এই কবিতা রিডিং স্কিলের জন্য তেমন ইম্পর্ট্যান্ট না। এই কবিতা পোয়েট্রির জন্যই বেশি ইম্পর্ট্যান্ট। তারপরেও এই থিম এগুলো আমরা পড়ে রাখছি যাতে দুইটার জন্য আমাদের হয়ে যায়। একেবারে যে ইম্পর্ট্যান্ট নয় তাও কিন্তু নয়, এসে যেতেই পারে। যে ওই 80 লাইন তো হয়তোবা দেখা গেল যে আসার চান্স নাই, কিন্তু তারপরেও দেখা গেল 2-1টা স্ট্যান্জা তুলে দিল। হ্যাঁ, এটা তেমন ইম্পর্ট্যান্ট রিডিং স্কিলের জন্য নয়। রিডিং স্কিলে বেশিরভাগ দেখি ছোট ছোট পয়েম আসে। হ্যাঁ, সেটাই বলছি যে এত বড় না, ছোট ছোট কবিতা আসে, কিন্তু অনেক সময় দেখা যায় যে হচ্ছে বড় কবিতার, এটা খুব কম, খুব রেয়ার যে বড় কবিতা ছোট অংশ দিয়ে দেয়। এজন্য তোমাদের মানে কোনো রিস্ক নিচ্ছি না, সবগুলাই তোমাদেরকে পড়াচ্ছি। আচ্ছা দেখো, থিম, এই কবিতাটার থিম কি? যদি কবিতার এই যেই তোমাদেরকে পড়ালাম স্ট্যান্জা বাই স্ট্যান্জা ইন্টারপ্রিটেশন যদি বুঝে যাও, তাহলে এই থিম যা কিছু আছে সব একদম তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখানে থিম কি? দ্য মেইন থিম অফ দিস পোয়েম ইজ এ ফাদার্স লাভ অ্যান্ড কনসার্ন ফর হিজ ডটার্স ফিউচার। একজন পিতার তার কন্যার জন্য, তার মেয়ের জন্য যে ভালোবাসা এবং তার জন্য যে উদ্বিগ্নতা, এটা হচ্ছে এই কবিতার মেইন থিম। আচ্ছা, তো এখানে কি সেটা তো আমরা জানি। ইন দিস পোয়েম ডব্লিউ.বি. ইয়েটস প্রেজ দ্যাট হিজ ডটার উইল গ্রো আপ টু বি কাইন্ড, উইল বি ওয়াইজ, উইল বি হাম্বল অ্যান্ড হ্যাপি। Instead of wishing for great wealth, fame and extraordinary beauty, he wants her to have good characters and inner beauty. এগুলা সে চায়। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ থিম কি? আরেকটা গুরুত্বপূর্ণ থিম হচ্ছে ইম্পর্টেন্স অফ ইনার বিউটি অ্যান্ড ওভার ফিজিক্যাল বিউটি। হি ওয়ান্টস দ্যাট হিজ ডটার উইল বি বিউটিফুল, নো ডাউট দ্যাট হি ওয়ান্টস হার ডটার অ্যাজ এ বিউটিফুল গার্ল, কিন্তু সে এক্সেসিভ বিউটি চায় না। সে চায় হিজ ডটার উইল বি ইনার বিউটিফুল, হ্যাঁ, হার সোল উইল বি বিউটিফুল রাদার দেন হার বডি। ওকে, তো এটা সে চায়। তারপর সে চায় কি? দ্য পোয়েম এমফাসাইজেস লাভ, কার্টিসি অ্যান্ড গুড ম্যানার। সে চাচ্ছে তার মেয়ের মধ্যে যেন ভালোবাসা থাকে, তার মধ্যে যেন সৌজন্যবোধ থাকে, তার মধ্যে যেন গুড বিহেভিয়ার যেন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা থিম। এবং আরেকটা থিম হচ্ছে পিস ইন এ ট্রাবলড ওয়ার্ল্ড।
সে চাচ্ছে যে এই পৃথিবীটা, যে ঝড় শুরু হচ্ছে, আস্তে আস্তে পৃথিবীর অবস্থা যে খারাপ হবে, এই ঝড় দ্বারা কাকে সিম্বলাইজ করা হয়? ওয়ার, ভায়োলেন্স এবং আনসার্টেনিটি অফ লাইফ। তিনি এগুলার মধ্যে একটা শান্তিপূর্ণ একটা জীবন চান তার মেয়েটা যেন একটা সুন্দর জীবনযাপন সে যেন করতে পারে, তার মেয়ের মধ্যে যেন ভালো ক্যারেক্টারিস্টিক্স থাকে, ভালো বৈশিষ্ট্য থাকে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে ভ্যালু অফ ট্র্যাডিশন, তার মধ্যে যেন ঐতিহ্যর ভ্যালু যেন সে করতে পারে, সে যেন পরিবারকে যেন সে সম্মান করতে পারে, পরিবারের সাথে মিলে যেন সে থাকতে পারে, এবং তার মধ্যে যেন স্টেবিলিটি থাকে, মানে সে যেন একটা লরেল গাছের মতো হয়, ডিপ রুটেড একটা গাছের মতো হয়, যার মধ্যে সে সবসময় যেন সে সুখী থাকতে পারে, তার মধ্যে ওই ধরনের ক্যারেক্টারগুলো যেন সে থাকে। ঠিক আছে? তাহলে এটার মধ্যে কি কি থিম আছে? দ্য পোয়েম টিচেস দ্যাট এ লাইফ ফিল্ড উইথ কাইন্ডনেস, ওয়াইজডম, হিউমিলিটি, ইনার পিস অ্যান্ড মোরাল ভ্যালুস ইজ মোর ইম্পর্টেন্ট দেন বিউটি। ঠিক আছে? তো এটা, এরপরে আমরা টোনে আসি। এই কবিতাটার টোন কেমন ছিল দেখো। দ্য টোন অফ দিস পোয়েম ইজ মেইনলি লাভিং, কেয়ারিং, থটফুল, হোপফুল, পেয়ারফুল অ্যান্ড সিরিয়াস। দিস আর দ্য টোন অফ দিস পোয়েম। এই কবিতাটা মূলত একটা লাভিং, হি ইজ এক্সপ্রেসিং হিজ লাভ ফর হিজ ডটার, কেয়ার করছে তার মেয়ের প্রতি, থটফুল, সে চিন্তাও করছে যে ভবিষ্যতের জীবন কেমন হবে, সে হোপফুল তার মেয়ে যেন একটা ভালো জীবন পায়, সে প্রেয়ার করছে, এবং সে সিরিয়াসও, কিন্তু অবশ্যই এটা একটা সিরিয়াস বিষয়, সে তার মেয়ের ভবিষ্যৎ সম্বন্ধে সে চিন্তিত। ওকে, তো প্রথমে যখন শুরু হয় এই কবিতার টোন কেমন ছিল? ওরিড এবং অ্যানশিয়াস। তার পরিবেশেও, তার বাড়ির বাহিরেও ঝড় হচ্ছে এবং তার মনের মধ্যেও একটা ঝড় হচ্ছে, তার মেয়ের জন্য, তার মেয়ের ফিউচারটা না হয় কেমন। ওকে, তো হি ইজ ওরিড। এরপরে দ্য টোন দেন বিকামস হোপফুল অ্যান্ড প্রোটেক্টিভ। সে হোপফুল যে হ্যাঁ, আমার মেয়ের সাথে খারাপ কিছু হবে না, আমার মেয়ের মধ্যে যেন ঈশ্বর যেন আমার মেয়ের মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো দেয়, ঈশ্বর যেন আমাকে, আমার মেয়েকে প্রোটেক্ট করে। এবং তারপর দ্য পোয়েম হ্যাজ মোরাল অ্যান্ড রিফ্লেকটিভ টোন। মোরাল অ্যান্ড রিফ্লেকটিভ টোন। তো এখানে আমরা কিন্তু হ্যাঁ, অবশ্যই এখানে সে মোরালিটি শিখাচ্ছে, সে চাচ্ছে তার মেয়ে এভাবে চলুক অথবা সেভাবে চলুক, সে বলছে। অ্যান্ড রিফ্লেকটিভ, তোমাদের মধ্যে কে বলতে পারবা এই রিফ্লেকটিভ শব্দের অর্থ কি? থটফুল। থটফুল, গুড গুড। তো এখানে সে থটফুল টোন আমরা দেখবো, সে চিন্তা করছে, প্রচণ্ড পরিমাণ সে চিন্তা করছে। সে এখানে বিভিন্ন এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করে। সে হেলেনের এক্সাম্পল দিয়েছে, আফ্রোদিতের এক্সাম্পল দিয়েছে। ঠিক আছে, যে শুধুমাত্র বিউটি দিয়েই হয় না, তোমার মধ্যে ইউ শুড হ্যাভ মোরাল ভ্যালিউস, হ্যাঁ, তোমার মধ্যে ইউ শুড হ্যাভ গুড ম্যানার্স, অল দিস কাইন্ড অফ থিংস। এবং ইন দ্য ফাইনাল স্ট্যান্ডাস দ্য টোন বিকাম অপটিমিস্টিক অ্যান্ড পিউসফুল। সে লাস্টের দিকে আমরা দেখবো সে অপটিমিস্টিক, সে আশাবাদী যে না, ঈশ্বর আমাকে নিরাশ করবে না, এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমার মেয়ের মধ্যে থাকবে। এবং সে বলছে যে আমার মেয়ে এরকম একটা জীবন পাবে, এরকম একটা জীবন সঙ্গীর কাছে যাবে, যে বাড়িতে তোমার এই কাস্টম, ট্রেডিশন, কাইন্ডনেস, লাভ, ফ্যামিলি ভ্যালু, এই সবগুলো আমার সেই পরিবারের মধ্যে আমার মেয়ে পাবে। এবং আলটিমেটলি হি ইজ thinking, he is expecting that his daughter will have a beautiful future. ওকে, সো এটা ছিল দ্য, মোটামুটি আমরা মনে হয় এই কবিতা সম্বন্ধে ক্লিয়ার হয়ে গিয়েছি স্ট্যান্জা বাই স্ট্যান্জা। এখানে এই যে স্ট্যান্জাগুলো যদি বুঝতে পারো, একদম কবিতা তোমাদের কাছে, কবিতা তোমাদের পড়া হয়ে গেছে অলরেডি জাস্ট। এবং আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যেই কবিতাগুলো বড় হয় ওই কবিতাগুলো সহজ হয়। হ্যাঁ, এই জিনিসটা তোমরা লক্ষ্য করবা, যেই কবিতাগুলো বড় হয় সেই কবিতাগুলো সহজ হয়, এবং যেই কবিতাগুলো ছোট হয় সেই কবিতাগুলো প্রচণ্ড কঠিন হয়। যেরকম আমি ফাইনাল ইয়ারে একটা কবিতা পড়েছিলাম, যে নাম হচ্ছে তোমার সিলভিয়া প্ল্যাথের, নামটা ঠিক মনে পড়ছে না, বেবি নাকি এরকম কিছু একটা কবিতা পড়েছিলাম, একদম ছোট্ট একটা কবিতা। ওই কবিতাটা মানে এখন পর্যন্ত ওই কবিতার প্রশ্ন লিখে চলে আসছে, এবং ওই সাবজেক্টে আমার আসছিল, বুঝছো, এবং ওইটার প্রশ্ন আমি অ্যান্সার করে চলে আসছি, কিন্তু এখন পর্যন্ত কবিতা আমি বুঝি নাই। ইভেন স্যারদেরকে বলছি, স্যার বলছে যে আমরা যে পড়াশোনা করছি, আমরা যে তোমাদেরকে পড়াচ্ছি, এখন পর্যন্ত ওই কবিতা আমরা নিজেরাই বুঝি নাই। সিলভিয়া প্ল্যাথের একটা কবিতা ছিল, বুঝছো। তো এরকম যে তোমরা দেখবা যে সকল বড় বড় যে কবিতাগুলা, সেই কবিতাগুলো সহজ হয়। তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে একটা কবিতা পাবা, রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার, মোটামুটি 850 লাইনের একটা কবিতা। আরেকটা কবিতা পাবা ডন জুয়ান, 1776 লাইনের একটা কবিতা। এই কবিতাগুলা তোমার পড়তে সহজ, মানে এটার মধ্যে কোনো ইনার মিনিং থাকে না, মানে লুকানো কোনো মিনিং থাকে না। কিন্তু এই ছোট ছোট কবিতাগুলোর হয় কি, যে এটার মধ্যে সারফেসের ভিতরে, হ্যাঁ, বিনিথ সারফেস তোমার মিনিংগুলো ঢুকায় দেওয়া থাকে। ওকে,
সো আশা করছি আমরা এই কবিতা সম্বন্ধে ক্লিয়ার হয়েছি। বলো দেখি এই কবিতা সম্বন্ধে তোমাদের আর কি কোনো ডাউট আছে? ডু ইউ হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস পোয়েম? এনিওয়ান? ওকে, তাহলে স্যার আমরা আমার সরি আমার একটু প্রবলেম আছে বলো। স্যার। ওই যে হেলেন এন্ড গ্রেট কুইন, এই দুইজন পার্সন কি একই? হেলেন এবং গ্রেট কুইন। হেলেন এবং গ্রেট কুইন, গ্রেট কুইন বলতে কার কথা বলছো তুমি? হেলেন একজন মানুষ, গ্রেট কুইন একজন মানুষ। এই যে স্যার বইয়ের মধ্যে যে লাইন দেওয়া আছে ওইখানে হেলেন এন্ড গ্রেট কুইন দেওয়া আছে, যে দুইজনে কি একই পার্সন নাকি আলাদা, সেটাই। হ্যাঁ একই পার্সন। ও ওটার কথা বলছো, একই। হ্যাঁ স্যার। ওকে ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। তোমাদের সাথে আবার সামনের দিন নতুন কোনো কবিতা নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।